আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। সকাল সকাল আপনাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম শেয়ার করতে। আমার আজকের ভিডিওটি হলো আজকের কড়াই। আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভিডিওটা আমি কমপ্লিট করে এডিট করে ভয়েস ওভার করে তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি ভয়েস ওভার করতে বসেছি। এখন বাজে 1:45 মতো। সকাল থেকে যা করেছি দুপুর পর্যন্ত রান্নাবান্না পর্যন্ত সব কিছুই শেয়ার করার চেষ্টা করেছি। আর আজকের ভিডিওতে আমি অনেক আপুদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করেছি। দুপুরের রান্নাবান্না শেষ করে কিন্তু ভয়েস ওভার করতে বসলাম। এখনও গোসল নামাজ খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো ভাবলাম আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে একটা ভিডিও আপলোড করে দেই, কালকে শুক্রবার দিন আপনাদের কাছ থেকে একটু ছুটি চেয়ে নিব। আর শুক্র শনিবারে দেখা যায় আমার আপুরা ভাইয়ারা আন্টিরা সোনামণিরা সবাই একটু ব্যস্ত থাকে, সবাই নিজেদেরকে নিয়ে একটু ব্যস্ত থাকে, বাইরে যায়, কোথাও বেড়াতে যায় বা শপিংয়ে যায়। সেজন্য শুক্র শনিবার দিন আপুরা বা ভাইয়ারা আমার ভিডিওটা একটু কমই দেখতে পারেন। সেজন্য এখন থেকে ভাবছি শুক্র শনিবার ভিডিও দিব না, তো রবিবার থেকে আবার পুরোটা সপ্তাহ কন্টিনিউ করব। তো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ভাবলাম আজকে সারাদিনের ভিডিও শেয়ার করতে না পারি আপনাদের সাথে, সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম একটা ভিডিও শেয়ার করে ফেলি। আর কিছু আপুদের রিকোয়েস্ট ছিল, সেই রিকোয়েস্টগুলো রেখে ফেলি। তো আপনাদের সাথে কিন্তু এখনও পর্যন্ত বকবকি করে যাচ্ছে, আপনারা কেমন আছেন এটাই জানা হলো না। সবাই আশা করছি ভালো আছেন যে যেখানে আছেন। আমি কথা বলতে বলতে এদিক থেকে আমার ড্রেসিং টেবিলের এই সাইডটা একটু গুছিয়ে নিচ্ছি। আর এই সাইডটাতে লাইটের আলো একটু কম পড়ে, মানে অন্ধকার থাকে, রেডিও হওয়া যায় না এই জায়গাটাতে, জানেন খুব বেশি খারাপ লাগে, মানে অন্ধকার পড়ে থাকে। কেন যে এত লাইটিং ঘরের মধ্যে, তারপরেও এই পাশটা একটু অন্ধকারই হয়ে থাকে। কথা বলতে বলতে সব কিছু গুছিয়ে নিলাম ড্রেসিং টেবিলের ভিতরে, যা কিছু এলোমেলো হয়েছিল, যা কিছু বলতে সব কিছুই এলোমেলো হয়েছিল। আর এখন আসা যাক একটা মাত্র লিপস্টিক নিয়ে আপনাদের সামনে। এই লিপস্টিকটা হচ্ছে ম্যাকের। আমি কিন্তু যে কোনো জামার সাথে এই কালারটাই ইউজ করি। তো একজন আমাকে বাবুর জন্মদিনের ছবি দেখে কমেন্ট করেছিলেন যে কালোর সাথে গোলাপি লিপস্টিক দিয়েছি, মানে হা রিয়েক্ট দিয়েছিলেন। তো আসলে আমি বুঝতে পারিনি কালোর সাথে কি কালো লিপস্টিক দেওয়া উচিত ছিল না সাদা দেওয়া উচিত ছিল। তো যাই হোক, হয়তো বা কালোই দেওয়া উচিত ছিল, কিন্তু আমার কাছে না এই মেজেন্টা কালারটাই ভালো লাগে। আর ম্যাকের এই লিপস্টিকটাই আমি অনেক দিন যাবত ব্যবহার করছি। আমার ঘরে কিন্তু অনেক রকমের লিপস্টিক আছে এবং আরও ভালো ভালো ব্র্যান্ডের লিপস্টিকও আছে, কিন্তু ম্যাকের লিপস্টিকটা আমার খুবই পছন্দের এবং খুব ভালোবাসি আমি এই লিপস্টিকটা দিতে। সেজন্যই আমি এটা সব ড্রেসের সাথেই দিয়ে থাকি। আর একটা শেষ হলে আমি আরেকটা আনিয়ে নিই, এভাবে করে মোট 4-5টা এই একই কালার বা এই একটা লিপস্টিকই আমার দেয়া হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, এই লিপস্টিকটার জন্য কিন্তু আমার রুচিবোধ নিয়ে প্রশ্ন উঠেছে। ওনার সেই কমেন্টের নিচে আরও একজন এসে কমেন্ট করেছে আমার নাকি কোনো রুচি নেই, বা আমি এই গোলাপি লিপস্টিকটা মেজেন্টা কালারের এই লিপস্টিকটা দেওয়াতে নাকি আমার রুচির প্রমাণ দিয়েছি। আপনারাই বলবেন আমার রুচি কি আসলেই অনেক খারাপ? আমাদের মধ্যে অনেকেই আছে যারা অন্যকে ছোট করে কথা বলতে পারলে নিজেকে অনেক বেশি জ্ঞানী এবং অনেক বেশি বড় মনে করে। আসলে এটা ভুল। যার যার রুচি তার তার কাছে, যার যার ভালো লাগা তার তার কাছে। আমার ঘরে অনেক লিপস্টিক থাকা সত্ত্বেও এটা আমার ভালো লাগে, আমি এটা ইউজ করি এবং করে যাব। আপনারা যতই বলেন আমার রুচি নেই বা আমার রুচি খারাপ, আমার তাতে কিচ্ছুই যাবে আসবে না। আর আমার যারা প্রিয় আপুরা ভাইয়ারা আন্টিরা এবং সোনামণিরা আছেন, সেই প্রথম থেকে আমাকে দেখছেন বা যারা নতুন অ্যাড হচ্ছেন অনেক আপুরাই আছেন, তাদের কাছে কিন্তু আমার রুচির প্রমাণ দিতে হবে না। সেই আপুরা ভাইয়ারা আন্টিরা এবং সোনামণিরা সবাই জানে আমার রুচি কেমন। কালো জামার সাথে আমি মেজেন্টা কালারের লিপস্টিক দেওয়াতে আমার রুচির নিয়ে প্রশ্ন উঠেছে। এটা আসলে দু একজনের কাছেই উঠতে পারে, তাদের রুচি হয়তো অনেক হাই কোয়ালিটির, সেজন্যই তারা এরকমটা প্রশ্ন করেছে। যাই হোক, সেটা নিয়ে আর কথা বাড়াতে চাই না। অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে। কথা বলতে বলতে এদিক থেকে আমার আপুরা কয়েকজন আপু আর কি রিকোয়েস্ট করেছিলেন আমি যে গতদিন ভিডিওতে আমার হাতে ঘড়িটা ছিল সেই ঘড়িটা যেন একটু ভালো করে দেখিয়ে দেই। আমি কিন্তু কথা বলতে বলতে ঘড়িটা দেখিয়ে দিয়েছিলাম। ঘড়িটা একটু ব্রেসলেটের মতো, দুইটা প্যাচ দিয়ে পড়তে হয়। আর আমার প্রত্যেকটা ঘড়ি কিন্তু বাইরে থেকে আনা। অনেকেই কালো ঘড়িটার দাম জানতে চেয়েছেন, এটা রাডো, তো রাডো ব্র্যান্ডের আর কি। তো কত প্রাইস আসলে এগুলো আমি কিছুই বলতে পারবো না, সবগুলো ঘড়ি বিদেশ থেকে আনা হয়েছে। এটাতেও ঘড়ি আছে, আর নিচে যে একটা কাঠের জুয়েলারি বক্স দেখা যাচ্ছে সেটার মধ্যেও আমার ঘড়ি রাখা আছে। আপনাদের সাথে অনেক কথা বলছিলাম এতক্ষণ, কথা বলতে বলতে পুরো ড্রেসিং টেবিলটা আমি গুছিয়ে নিয়েছি। কি বৃষ্টি শুরু হয়েছে, আমার ছাদ ভর্তি কাপড়।
আজকে 2-3 দিন পর কাপড় ওয়াশ করলাম। মেশিনে ওয়াশ করেছি, কিছু এমনিতেও কিছু ওয়াশ করেছি, কিন্তু এখন বৃষ্টি যে শুরু হলো সব কাপড় ভিজছে ছাদে। এত কাপড় এনে কোথায় নাড়বো, সেজন্য আর আনলাম না ছাদ থেকে। আর ওনাকে আজকে জাম খেতে দিয়েছি, কলা শেষ, আর দেখেন কিভাবে জামগুলো খাচ্ছে। প্রথমে ভেবেছিলাম জাম খাবে না, এখন দেখি যে না, সে মাশাআল্লাহ সব ফ্রুটস খেতেই পছন্দ করে। বৃষ্টি পড়লে গরম কম লাগে, মনটাও ভালো লাগে, কিন্তু কাপড় চোপড় শুকানোটা একটু ঝামেলা হয়ে যায় আর কি। ও বাবা, কেন বোকা? হ্যাঁ বাবা, বাবা জাম খাচ্ছ? বাবা, বাবা আরু, জি বাবা, জাম খাচ্ছ? জাম খাচ্ছ? জাম পছন্দ তোমার? জাম ভালোবাসো? বাবা, ভাইয়া কোথায়? ভাইয়া স্কুলে, তো ভাইয়ার শরীরটাও ভালো না আজকে। ভাইয়াকে ডাকো তো বেবি। জামের বিচি নিয়ে দুষ্ট করছে, দেখেন জাম খাচ্ছে আর জামের বিচি নিয়ে দুষ্ট করছে। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো এখনও কিন্তু সকালের ব্রেকফাস্ট করা হয়নি। এখানে আমার আর আরিয়ানার ব্রেকফাস্ট রয়েছে। তো আরিয়ানাকে বললাম কি খাবা, পাউরুটি। অনেক সময় দেখা যায় ও রুটি থাকলেও পাউরুটিটাই বেশি খায়, তো বললো যে না, আজকে রুটি খাবে। এতক্ষণ তো অনেক বৃষ্টি পড়লো, বৃষ্টি পড়ার পর এখন দেখি আবার রোদ উঠেছে, তার মানে আমার কাপড়গুলো মনে হয় শুকাবে, মনের মধ্যে একটু শান্তি লাগছে আর কি। আর এদিক থেকে আমার পুরা বাড়িঘরের সব কাজ শেষ করে নিয়েছি অফ ক্যামেরায়। অন ক্যামেরায় আপনাদের সাথে মোটামুটি অল্প কিছু কাজ শেয়ার করেছি আজকে। আর একজন এই কার্পেটটা দেখতে চেয়েছিলেন, একটু কিচেনের কার্পেটটা, নামটা আমার খেয়াল নেই। অনেকের রিকোয়েস্টে আজকের ভিডিওতে রেখেছি, কিন্তু কারোর নাম মনে আছে, কারোর নাম মনে নেই। কিচেনটা পুরো এখন ক্লিন আছে, এখন শুধু রান্নাবান্না করে নিব। আর আজকে খালাকে দিয়ে এই যে স্পুন হোল্ডার দুইটা একটু ভালো করে ওয়াশ করিয়ে নিয়েছি। ঈদের আগে দেখা যায় যে এটা পরিষ্কার করতে হয়, ওইটা পরিষ্কার করতে হয়, মানে পরিষ্কার অভিযান চলেই, মানে প্রতিদিনই কিছু না কিছু ক্লিন করতে হয়। তো আজকে কিন্তু খালা অফ ক্যামেরায় সব ফ্যান মুছে নিয়েছে, আপনাদের সাথে আর সেগুলো শেয়ার করিনি। আর এদিক থেকে আজকে দুপুরে রান্না বান্নার জন্য সব কিছু কাটাকুটা করা হয়েছে। তো আমার বাবু কালকে বলছিল যে মা আলু দিয়ে একটা তরকারি রান্না করবে কালকে, মানে গত কয়েকদিন যাবৎ মাংস খেতে খেতে একটু ও বিরক্ত হয়ে গেছে। তো সেজন্য আজকে আমি শসা, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব ভেবে নিলাম। আর একজনের রিকোয়েস্টও ছিল এটা, যে আপু শসা দিয়ে কিভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করো, একটু শেয়ার করবে। তো সেই আপুর উদ্দেশ্যে আজকের রেসিপিটাও শেয়ার করব। আর এখানে ঢেঁড়স কেটে রেখেছে, ঢেঁড়স অল্প কয়েকটাই ছিল, তো ঢেঁড়সটা ভর্তা করব, সিদ্ধ করে নিব। আর ডিম ছিল, সেগুলো ধোয়া হয়নি, সেগুলো ধুয়ে নিয়েছে খালা। তো এখন এক এক করে সবগুলো রান্না করব। সব বলতে ঢেঁড়স ভর্তা করব, আর হচ্ছে শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিব। তো একটা চুলায় আমি ঢেঁড়সটা সিদ্ধ বসিয়ে দিলাম, আরেক চুলায় আমি শসার তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো শসার তরকারি বসানোর জন্য আমি একটা প্যান দিয়ে দিলাম চুলায়। প্যানটা একটু গরম হয়ে যাওয়ার পর রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। খালাকে বলেছিলাম আজকে খুব অল্প করে পেঁয়াজ কাটবে, শুধু দুইটা তরকারি হবে, একটা শসা রান্না করব আর একটা ভর্তা করব, তারপরেও মনে হয় বেশি কেটে ফেলেছে। তো যাই হোক, এদিক থেকে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিলাম। রসুনটাও একটু নেড়েচেড়ে ভেজে নিলাম, কাঁচা গন্ধটা দূর করে নিলাম। এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর অল্প একটু পানি দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল। তো পানিটা দেওয়ার পর এখন আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম। আর মশলাটা খুব ভালো করে কষে যাওয়ার পর তেলটা যখন উপরে ভেসে এসেছে, সেই পর্যায়ে এসে আমি চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। আর এদিক থেকে আমার ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গেছে, ঢেঁড়সটা আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো চিংড়ি মাছটাও কিন্তু খুব ভালোভাবে কষে গিয়েছে, তেলটা উপরে ভেসে এসেছে। এই পর্যায়ে আমি শসা আর আলু কেটে রেখেছি, ভালো করে ধুয়ে রাখা হয়েছে,
তো শসা আর আলুটা এখন চিংড়ি মাছের সাথে অ্যাড করে দিলাম আর কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিব। চুলার হিটটা কিন্তু মিডিয়াম হিটেই আছে, বেশি হাই করে দিলে কিন্তু তরকারি পুড়ে যায়। আর অনেক সময় অনেকেই জানতে চান যে পাতিলের নিচে কালো হয় কিনা আমার, বা কালি উঠে কিনা চুলা থেকে। জি না, আমার চুলা থেকে কালি উঠে না। আর আমি সব সময় মিডিয়াম হিটে রান্না করতেই পছন্দ করি, বেশি হিটে রান্না করলে কিন্তু হাঁড়ি পাতিলগুলো নষ্ট হয়ে যায়। যাই হোক, তরকারি রান্না করছি আর এদিক থেকে পাশাপাশি আমি কিচেনটাও গুছিয়ে ফেলছি, যেহেতু একটা তরকারি রান্না করব, আরেকটা হচ্ছে ভর্তা। হলুদ মরিচের এগুলো আর লাগবে না, তাই এই মশলাদানিটাও গুছিয়ে রেখে দিচ্ছি জায়গা মতো। আবারও ফিরে এলাম চুলায় তরকারির কাছে। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিটের মতো শসা আলু চিংড়ি মাছ খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। আসলে এই রেসিপিটা আমি শেয়ার করতাম না, শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে অনেকেই আবার খায়, অনেকে খায়ও না। রিকোয়েস্ট এসেছে যে আপু চিংড়ি মাছ দিয়ে শসা দিয়ে কিভাবে রান্না করো একটু শেয়ার করবে, তবে সেই আপুর জন্যই শেয়ার করছি। আপুর নামটা আমি বলতে পারছি না, মনে নেই, অনেক দিন আগে রিকোয়েস্টটা করেছিল। তো যাই হোক, ঝোলের পানি অ্যাড করে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5-6 মিনিটের মতো। এই পর্যায়ে চলে এসেছে, এখন আমি 6-7টার মতো কাঁচামরিচ অ্যাড করে দিব। আর একটু চেক করে নিলাম শসা আলু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। শসা দিয়ে চিংড়ির তরকারিটা আমার অলমোস্ট হয়ে গেছে, তারপরেও আমি 5 মিনিটের জন্য চুলার হিটটা একটু কমিয়ে রেখে দিব, যেন তেলটা উপরে ভেসে আসে। আর এদিক থেকে আমি যে স্পুন হোল্ডারগুলো ওয়াশ করে নিয়েছিলাম, মানে খালাকে দিয়ে ওয়াশ করিয়েছিলাম, সেগুলো পানি ঝরে গিয়েছে, শুকিয়ে গেছে। এখন যেটা যেটা থাকে সেগুলো একটু গুছিয়ে রাখছি। একটার মধ্যে রাখি আমি যত স্পেচুলা বা কাঠের চামচ, খুন্তি এগুলো, আরেকটার মধ্যে রাখি আমি সমস্ত চামচগুলি। তো সেগুলি আর কি একটার পর একটা গুছিয়ে রাখছি। তো এখন ডিমগুলো ধুয়ে রাখা হয়েছিল, পানি ঝরে গিয়েছে, ডিমগুলো ডিমের বক্সে রেখে দিচ্ছি। যত তাড়াতাড়ি কাজ শেষ করে আজকের ভিডিওটা আমি এডিট করে ভয়েস ওভার করে আপনাদের মাঝে শেয়ার করব, মানে সেই চিন্তাটাই ছিল আমার সকাল থেকে, যেহেতু আগের কোনো ভিডিও করা ছিল না। আজকের ভিডিও করে আজকে আমি আর কি আপনাদেরকে শেয়ার করছি। এজন্য খুব তাড়াহুড়া করে আমি সব কাজ গুছিয়ে নিচ্ছিলাম একটার পর একটা। তো এই তো ডিমগুলো বক্সে রেখে দিলাম, এখন ফ্রিজে নিয়ে যাচ্ছি, ফ্রিজে রেখে দিব। আর একজন আপু খুব তাড়াতাড়ি আমাকে উত্তর দিতে বলেছেন, একটা রিকোয়েস্ট করেছেন, আপুর নামটাও বলতে পারছি না, আসলে কারণ নাম মনে রাখারই চেষ্টা করিনি, কারণ অনেক রিকোয়েস্ট আছে। তো সেজন্য কার নাম মনে রাখবো কার নাম মনে রাখবো না আমি আসলে ভুলে যাই। স্ক্রিনশট দিয়েও রাখা হয়নি, জাস্ট শুধু রিকোয়েস্টগুলো দেখে রেখেছিলাম। আপনি আমার এই স্যামসাং ফ্রিজের মডেল নাম্বারটা দেখতে চেয়েছেন, তো আপনার জন্য এই তো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। আপনি মনে হয় ফ্রিজ কিনবেন, সেজন্য একটু তাড়াহুড়া করছিলেন। তো এই তো এখান থেকে স্ক্রিনশট নিয়ে তারপর আপনি আপনার কাজে লাগাতে পারেন। আর আজকে কিন্তু আমি অফ ক্যামেরায় ফ্রিজটাও ক্লিন করে নিয়েছি, কিছু আর আপনাদের সাথে শেয়ার করিনি, যেহেতু আমি খুব তাড়াহুড়া করে কাজ করছিলাম। তো তাড়াহুড়া করে কাজ করতে গেলে কিন্তু ক্যামেরা ক্যাপচার করতে গেলে একটু দেরি হয়ে যায়, সেজন্য অনেক কাজ আছে অফ ক্যামেরায় করে নিয়েছি। তো যাই হোক, এখন কিচেনে চলে যাই। তরকারিটা হয়ে গিয়েছে, তরকারিটা নামিয়ে নিব, ভাত বসিয়ে দিব আর ঢেঁড়স ভর্তাটাও করে নিব, তাহলেই মোটামুটি আমার দুপুরের কাজ শেষ। এই তো শসা দিয়ে চিংড়ির তরকারিটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখলাম, ঝোল না হলে আবার আমার ছেলে খেতে চায় না, ও ঝোলের তরকারিটা একটু বেশি পছন্দ করে। তো যাই হোক, চুলা থেকে এখন তরকারিটা নামিয়ে নেই। এদিক থেকে ভাতটাও হয়ে গিয়েছে, ভাতটা এখন মাড় ঝরিয়ে নিব। তো এই তো মাড় ঝরার জন্য এখানে একটা স্ট্রেনার দিয়ে দিলাম, মাড়টা ঝরিয়ে নিচ্ছি ভাতের, তারপর শুধু ঢেঁড়স ভর্তাটা করব। আর এই তো এখন আমি ঢেঁড়স ভর্তাটা বানিয়ে নিচ্ছি। ঢেঁড়সটা তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম, আর পেঁয়াজ নিয়েছি, 2টা শুকনো মরিচ একটু ভেজে নিয়েছি, অল্প পরিমাণ লবণ দিয়ে ভালো করে ডলে তারপরে আমি ঢেঁড়স ভর্তাটা করে নিচ্ছি। গত 2 দিন আগে মেহনাজ আপুর ভিডিও দেখার পর থেকেই শুধু ভর্তা খেতে ইচ্ছে করছিল, তো সেজন্যই আজকে ঢেঁড়স ভর্তাটা বানানো। আপুর লাল লাল মরিচের ভর্তাটা খুব বেশি ইয়াম্মি লাগছিল দেখতে। তো আজকে ভেবেছিলাম খালাকে দিয়ে একটু কাঁঠালের বিচির ভর্তা করব, কিন্তু খালা যেহেতু অন্য কাজ করেছে বেশি, ফ্যানগুলো সব ক্লিন করেছে, সেজন্য আর খালাকে আজকে দেইনি, অন্য একদিন বানিয়ে নিব। তো
তো এই তো ঢেঁড়স ভর্তাটা হয়ে গেছে, আর শসা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারিটাও হয়ে গেছে। এখন শুধু ভাতটা যে মাড় ঝরিয়ে নিয়েছিলাম সেটা পাতিলে নিয়ে নিচ্ছি। রান্নাবান্না তো শেষ করলাম, ঝটপট করে কিচেনের সব কাজও শেষ করে নিলাম। এখন শুধু গুছিয়ে রেখে আমি চলে যাব ভয়েস ওভার করতে। তো এই তো আমার রান্নাবান্না কমপ্লিট। এখন শুধু আরও 2জন আপুর রিকোয়েস্ট রয়ে গেছে, ওই আপুদের রিকোয়েস্টগুলো রেখে তারপর আমি ভয়েস ওভার করতে চলে যাব, মানে ভিডিওটা শেষ করব। তো এই তো আমার সিনকের যে কলটা আছে, সাবিকুন নাহার আপু আপনি দেখতে চেয়েছিলেন, তো কলটা হচ্ছে এরকম, একভাবে দিলে এরকম ঝিরিঝিরি করে ঝর্ণার মতো পানি পড়ে, আরেকভাবে যেরকমভাবে পানি পড়ে, আর কলটা পুরাটাই মুভ করা যায়। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আর এই কলটার দাম নিয়েও অনেকের প্রশ্ন আছে। কলটার দাম নিয়েছিল 850 টাকা। মডেল নাম্বারটা বলতে বলেন অনেকেই, কিন্তু বলতে পারি না, এটা ব্যাক সাইডে পড়েছে আসলে। যাই হোক, আপুর রিকোয়েস্টটা রেখে নিলাম। এখন সানজিদা আপু অনেক দিন আগে রিকোয়েস্ট করেছিল, আমি ভুলে গিয়েছিলাম। তো গতকাল আপু আবার মনে করিয়ে দিয়েছে যে আমার এই কালারফুল গ্লাসগুলো আপু একটু ভালো করে দেখতে চায়। তো এই তো কালারফুল গ্লাসগুলো আসলে অনেক সুন্দর, এগুলো ইতালি থেকে এনেছে আপনাদের ভাইয়া। এক একটা এক এক কালার, মেজেন্ডা আছে, লেমন আছে, অরেঞ্জ, হলুদ, রেড, মানে বিভিন্ন কালারের আর কি। দুইটা দুইটা করেছিল প্রত্যেকটা গ্লাসই। কয়েকটা গ্লাস এখান থেকে ভেঙে গিয়েছে, তো এখন কয়েকটা জোড়া ছাড়া আছে। তো এই ছিল আর কি সব মিলিয়ে আমার আজকের ভিডিওটি, সকাল থেকে দুপুর পর্যন্ত। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর বেশি বেশি শেয়ার করবেন আমার ভিডিওটি। আর যারা আজকেই প্রথম এসেছেন আমার চ্যানেলে তারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যারা ফেসবুক পেজ থেকে ফলো করছেন তারা কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।